বন্ধুরা, খেলা কিন্তু হেভি জমে উঠেছে। পাপ কারোর বাপকে ছাড়ে না। ফলে তৃণমূলের করা পাপ তৃণমূলই ফাঁস করে দিচ্ছে। আর তার ফলে মমতা জামাই আদর করে যেসব বহিরাগত লোককে এখানে এসে টিকিট দিয়েছিলেন এবং এখানকার মুসলিমরা নিজেদের ভালো মন্দ বিচার না করে যাদেরকে জিতিয়েছিলেন তারাই কিভাবে মাফিয়া যোগে জড়িয়ে পড়ছে সেই ছবি তৃণমূলই সামনে নিয়ে চলে আসছে। এর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ খবর, মহুয়া মৈত্রের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে। আর এর পাশাপাশি ভাইপো, কালীঘাট, তৃণমূল লেজে গোবরে হচ্ছে, একের পর এক ঘটনা সামনে আসছে। আর অন্যদিকে যে বাংলাটা অন্ধকারে ডুবে গিয়েছিল তাকে সোনার বাংলায় পরিবর্তিত করার শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু একটার পর একটা ধামাকা দিচ্ছেন এবং তার ফলে এই রাজ্যের যুব সমাজ তাদের জন্য কিন্তু একাধিক খুশির খবর আছে। তার প্রত্যেকটা পর আপনাদের সামনে আজকে নিয়ে আসবো এই প্রতিবেদনে। নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আমি আপনাদের প্রিয় বন্ধু শুদ্ধশীল ঘোষ। বন্ধুরা, একদিকে এই বাংলায় যেরকম ছবি দেখা যাচ্ছে, রোজ ঝামেলায় পড়ছে কালীঘাট তৃণমূল, তারা যে পাপ করেছে সেই পাপের খেসারত চুকোচ্ছে এবং বাংলার মানুষ দেখছে নিজেরাই নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি মারামারি করে ঠিক কোন জায়গায় জিনিসটা নিয়ে যাচ্ছে। আর অন্যদিকে কিন্তু একটা সুন্দর বাংলা গড়ার যে ভবিষ্যতের পরিকল্পনা এই সরকার নিয়েছে সেই ছবিটাও কিন্তু আসছে। প্রথমেই কথা বলবো বালিশ চাটা তৃণমূলের অভিষেক ব্যানার্জির দেওয়া নাম ঋতব্রত ব্যানার্জির। তিনি আজকে বেশ কিছু অডিও ক্লিপ ফাঁস করেছেন, কারুর নাম নেননি, কিন্তু আকারে ইঙ্গিতে যেটা বুঝিয়েছেন তিনি হচ্ছেন এই রাজ্য থেকে নির্বাচিত একজন সাংসদ এবং তিনি হচ্ছেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। এখন মুশকিল হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে এরকম এমপি দুজনই আছেন এবং দুজনেই তৃণমূলের, একজন ভালো তৃণমূলের, একজন কালীঘাটের তৃণমূলের। এখন কার কথা বলছেন বোঝা যাচ্ছে না, কিন্তু যেভাবে এখানে কয়লা, বালি, পাথর এইসব কথা উঠে এসেছে সেখানে সন্দেহটা একটা স্পেসিফিক দিকেই যাচ্ছে। যাই হোক, ঋতব্রত ব্যানার্জির যেটা অভিযোগ হচ্ছে যে তিনি বেশ কিছু অডিও ক্লিপ পেয়েছেন যেখানে মাফিয়ার সঙ্গে সরাসরি ডিলিংয়ের কথা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে যে দুজনের কথা বলা হচ্ছে, দুজনের দিকে সন্দেহের তীর ঋতব্রত ব্যানার্জি ছুঁড়ে দিচ্ছেন, সেই দুজনেই কিন্তু বহিরাগত। আমরা বিশ্বাস করি না এই বহিরাগত থিওরিতে। এটা তো মমতা ব্যানার্জির তৈরি করা। যে বাঙালি নয়, বাংলায় কথা বলতে জানে না, তাকে নিয়ে এসে টিকিট দিয়েছে। আর তারা মুসলিমদের ভোটে জিতে যাওয়ার পর এখন কি করছে, এই বাংলা থেকে মাফিয়াদের সঙ্গে যোগসাজশ করে নিজেদের পকেটের উন্নয়নটা করছে। মমতা ব্যানার্জি মুসলিম সমাজকে এটি কিভাবে টুপি পরিয়েছে গত 15 বছর ধরে, এই ছবি থেকেই স্পষ্ট হচ্ছে। কিন্তু ব্যাপারটা এখানেই থেমে থাকছে না। সোজাসুজি ঋতব্রত ব্যানার্জি বলেছেন এই অডিও ক্লিপ নিয়ে তিনি চলে যাবেন লোকসভা স্পিকারের কাছে এবং স্পিকারের কাছে জমা দিয়ে বলবে এর ফরেন্সিক টেস্ট করুন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এবং তারপর আইনি যা যা ব্যবস্থা আছে সেগুলো তো হবেই। তাদের জেল যাত্রা হাবি জাবি যা যা হওয়ার আছে সেগুলো হবে, কিন্তু এদের সাংসদ পদগুলোকে খারিজ করতে হবে। অর্থাৎ কত ধানে কত চাল কালীঘাট তৃণমূলকে বুঝিয়ে দিচ্ছে বালিশ তৃণমূল। বেশ খেলাটা জমেছে। কিন্তু এদিকে ঋতব্রতর এই ধামাকা যখন সামনে এসছে, সেটা নিয়ে যখন শোরগোল হচ্ছে, তার মাঝখানেই মারাত্মক খবর, মহুয়া মৈত্র কৃষ্ণনগরের সাংসদ, তার বিরুদ্ধে নাকি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে। এই মিডিয়ার দাবি অনুযায়ী যে মহুয়া মৈত্র তিনি সবসময় তো নিজেকে আইন কানুনের ঊর্ধ্বে ভাবেন, সংবিধানের ঊর্ধ্বে ভাবেন এবং ভারতকে গালাগালি দিতে পারলে আর কিছু চান না। এই রকম অসভ্য নির্লজ্জ মহিলা তো দেখা যায় না এবং এরাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ। যে মহিলা কিছু টাকার জন্য, টাকার বিনিময়ে ওই পার্সটা পাবে, নিজের ভ্যানিটি ব্যাগ পাবে, বিদেশ যাত্রা পাবে, এই সবের জন্য দেশের সুরক্ষাকে অবধি শিখেই তুলে দিতে পারে এবং সেই জন্য লোকসভা থেকে সাসপেন্ড হয় তৃণমূল কংগ্রেস, তাকেই আবার জিতিয়ে লোকসভায় পাঠায়। এটাই তৃণমূল কংগ্রেসের কালচার। তো যাই হোক, এই মহুয়া মৈত্র যেখানে পারে সেখানেই মোদিজিকে, অমিত শাহজিকে এবং বিজেপিকে তো গালাগাল করেই। দেখুন, সে করতেই পারেন, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। রাজনীতি করছেন, এসব করতেই পারেন। শুধু ডিম খাওয়ার ভয় হলে তখন কোর্টের কাছে গিয়ে কান্নাকাটি করেন, তো সেটা আলাদা ব্যাপার। তো এই মহুয়া মৈত্র একসময় বলে যে বাংলাদেশিরা কেন ভারতবর্ষে আসবে, বাংলাদেশ ভারতের থেকে অনেক ভালো দেশ, তো সেখানে চলে যায় না কেন, সে নিয়েও প্রশ্ন আছে। তো যাই হোক, এইসব করতে করতে টিভি চ্যানেলে বসে ফটর তো খুব ইংরেজি বলতে পারে, সেসব করে অপারেশন সিঁদুর এবং সেখান থেকে ভারতীয় সেনাকে চূড়ান্ত অপমান করেছিল এবং নদিয়ার এক জনৈক ব্যক্তি তিনি এই সমস্ত কিছু নিয়ে আদালতে একটা মামলা করে দেন।
যে মহুয়া মৈত্র দেশের আর্মিকে যখন গালাগাল দিচ্ছে তিনি দেশবিরোধী কাজ করছেন। এবার ব্যাপারটার মধ্যে একটা যে মেটেরিয়াল রয়েছে, এই ব্যাপারটা নিয়ে যে আলোচনা করার দরকার রয়েছে, বিচার করার দরকার রয়েছে, আদালতও বুঝেছে। বারবার মহুয়া মৈত্রকে বলেছে আপনি কোর্টে সশরীরে হাজিরা দিন, আপনার মুখ থেকে শুনতে চাই কি ব্যাপারটা ঘটেছিল, কেন এই ধরনের কথা বলেছেন। কিন্তু নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবে। আর এইসব করার সময় কোথায়? বিদেশে ছুটি কাটাতে হবে না, মস্তি করতে হবে না, ফলে আদালতকে মানার কোনো দরকার পড়েনি। ভেবেছিল পিসির সাম্রাজ্য এখনও চলছে, কিন্তু পিসির সাম্রাজ্য যা চলেনি, এটা যে এখন আইনের রাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা মহুয়া মৈত্র ভুলে গিয়েছিল। ফলে ফাইনালি ওই এসিজেএম কোর্ট থেকে মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে। ব্যাপারটা বেশ মজার লাগছে না? বেশ কোমরে দড়ি পরে যাবে মহুয়া মৈত্র, দেখতেও ভালো লাগবে। হবে কবে? এই জিনিসটা দেখার জন্যই তো বাংলা অপেক্ষা করে রয়েছে। তো যখন এমপিরা এরকম ঝামেলার মধ্যে পড়েছে, তখন এমএলএদেরও হাওয়া কিন্তু টাইট হয়েছে। যখন আপনাদের মনে আছে অনুব্রত মণ্ডল গরু চুরি কাণ্ডে তিয়ারের মাটিতে গিয়ে গড়াগড়ি দিচ্ছিল, তখন বীরভূম থেকে ওই তোলাবাজিটা কীভাবে হবে সেটা তো কালীঘাট কোম্পানি বুঝতে পারছিল না। ফলে সেখানে এই শেখ কাজল তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়। সে পুরো জিনিসটাকে ক্যাপচার করে নেয় এবং লোকসভা ভোটে ভালো ফলাফলও দেয়, এবং সেই সবের জন্য কাজল শেখকে টিকিট দেয় শেষ পর্যন্ত অভিষেকটা, এবং কাজল শেখ জিতে বিধানসভাতেও যায়। কিন্তু যাওয়ার পর বুঝেছে যে না পিসি না ভাইপো কারোর হাতে কিছু আছে, ফলে লাত মেরে দিয়ে এখন ভালো তৃণমূল হয়ে গিয়েছিল, ভেবেছিল বোধহয় বেঁচে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনুব্রত মণ্ডলের তো এখন অস্তিত্ব সংকটের ব্যাপার হয়ে গেছে। অনুব্রত মণ্ডলও তো হয়ে গেছে ভালো তৃণমূল আর ভালো তৃণমূলের লড়াই লেগে গেছে। ফলে কাজল শেখ যে ভেবেছিল অনুব্রত এখান থেকে হাওয়া হয়ে গেছে, বীরভূম থেকে আমি সবটা করব, ওখানে তো ভোট টোট কিছু করতে দিত না, সমস্তই লুটেপুটে নিত, বিরোধীদের নমিনেশন অবধি ফাইল করতে দিত না। জেলা পরিষদের সমস্তটা তৃণমূলের হাতে রয়েছে, কিন্তু সেখানের মধ্যেও অনুব্রত গোষ্ঠী কাজল গোষ্ঠী তাদের মধ্যে হেভি ক্যাচরা লেগেছে, এবং সোজা কথাই কাজলকে একদম লাত মারার জায়গায় চলে এসছে অনুব্রত মণ্ডল। এবং প্রথমে কাজল ভেবেছিল সামনে নেবে, কিন্তু আলটিমেটলি পারলো না। যখন ওই আলটিমেটলি তাকে পরীক্ষা দিতে হবে যে হ্যাঁ তার সঙ্গেই বেশি সংখ্যক মানুষ রয়েছে, সেই জায়গাটার কাজলের ক্ষমতায় এলো না। ফলে যেদিনকেই ভোটাভুটি হবে তার আগের দিনই ধাঁ হয়ে গেছে, ওখান থেকে হাওয়া হয়ে গেছে। মানে ভাইপো তালপাতা সেপাই কাদেরকে দিয়ে সাম্রাজ্যটা বানিয়েছিল বুঝেছেন? বারবার আপনাদের ভোটের আগে বলতাম না যে পিছনে 4000 পুলিশ থাকলে না গলির কুত্তাও নেতা হয়ে যায়। এদের অবস্থা তাই, যেদিনকে ক্ষমতা থেকে যাবে, এদের হাত থেকে পুলিশটা যাবে, সেদিনকে এদের অওকাতটা শুধু দেখবেন। দেখুন আজকে এদের অওকাতটা কীভাবে সামনে চলে আসছে। এখানেই মজা নয়, ভাইপোর মজা আরও আছে। ভাইপোর যে চাকরি চুরির টাকা, সেই চাকরি চুরির টাকা দিয়ে ফুটবল ক্লাব চালিয়ে সেখানে কালো টাকা সাদা করার যে ব্যাপার ছিল, সেই সব এখন হাওয়া হয়ে গেছে। তৃণমূল চলে গেছে মায়ের ভোগে, আর ভাইপোর ফুটবল সাধনাও চলে গেছে মায়ের ভোগে। এতদিন বড় বড় বারফাট্টাই করতো না, আমি ডায়মন্ড হারবারের জন্য করছি, সেখান থেকে প্রতিভা তুলে আনছি। এবং আমরা দেখেছি যে এইসব জার্সিতে যেসব স্পন্সর ছিল ভাইপোরই কোম্পানি জার্সি, ভাইপোর কোম্পানি সেগুলো স্পন্সর করতো। তো সেই জায়গা থেকে এরা টিম করলো, তারপর কলকাতাতে খেললো, আই লিগ খেললো, এখন আইএসএলে গিয়েছিল, এখন সব মায়ের ভোগে চলে গেছে। টিমটাই নাকি উঠে যাচ্ছে, পয়সা করি কিছু নেই। এখন প্রশ্ন হচ্ছে যে টিমটার কাছে পয়সা করি নেই কেন? ভাইপোর তো প্রচুর টাকা রয়েছে, তার মানে কি এখন আর ওই ইনকামটা হচ্ছে না? এতদিন যে ইনকামটা হতো, ওই 25-75 ভাগের ফর্মুলার কাজ করছে না, ওই জন্য ভাইপোর টিম মায়ের ভোগে চলে গেল। তার মানে ভাইপোর এই টিমটা আদতে কি কালো টাকা সাদা করার জায়গা ছিল? এটা ওই যারা দেখবেন সবথেকে বড় দুষ্কৃতী হয় তারা সবথেকে বড় সমাজসেবী হয়। এই ভাইপো কি সেই ডায়মন্ড হারবার এফসিকে দিয়ে ওই সব জিনিস করছিল? এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। ভাইপো তো বড় বড় ডায়লগ দিয়েছিল টাকার জন্য নাকি কোনোদিন এই ডায়মন্ড হারবার এফসি বন্ধ হবে না। এই ডায়মন্ড হারবার এফসি যেদিনকে লঞ্চ হয়েছিল 5 স্টার হোটেলে, কত মাতব্বরই ভাইপোর। তো এত ফান্ডিং যে ক্লাবটা যারা 5 স্টারে গিয়ে লঞ্চ করতে পারে, সেই ক্লাবটা আজকে উঠে যাচ্ছে কেন ভাইপো ক্ষমতা থেকে যাওয়ার জন্য? তার মানে ভাইপোর টাকাটা আলটিমেটলি কোথা থেকে আসতো, আজকে 2-2 করলে সেগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে। তো এই তো গেল তৃণমূলের সর্বনাশের কথা। কিন্তু এবার রাজ্যটার ভালোর কথাটাই আসে। প্রথমেই একটা ভালো সুখবর দিই আপনাদের, সেটা হচ্ছে 33টি শিল্প ইউনিটকে মিলে একটা শিল্প পার্ক তৈরি করা হচ্ছে। মাননীয় শুভেন্দু অধিকারী সেই জায়গাটায় ইনিশিয়েটিভ নিয়েছেন, এবং এর জন্য মিনিমাম 69,000 নতুন চাকরি হতে চলেছে বঙ্গে। আপনারা প্রত্যেক দিন জিজ্ঞেস করতেন না যে বিজেপি এলে তো চাকরি দেবে বলেছিল, কোথায় চাকরি? দেখুন আবারও বলেছিলাম যে সরকারটাকে একটু গুছিয়ে বসতে সময় দিন। যেটুকুনি খবর আমার কাছে ছিল যে পুরো সিস্টেমটা তো মমতা ব্যানার্জি গত 15 বছরে ভেঙে দিয়ে চলে গেছে।
সুতরাং সেটাকে স্টেবিলাইজ করতে হবে। এবং এখানে বাংলায় শিল্প আসার কোনো জায়গা নেই, কেননা প্রথম কথা, মমতা ব্যানার্জি এসইজেড করতে দিত না। এসইজেড মানে সোজা কথায় নতুন কোথাও কেউ ব্যবসা করতে এলে বিভিন্ন রকম সরকারি সুবিধা টুবিধা পাওয়া যায়, বিভিন্ন রকম ট্যাক্সে ছাড় পাওয়া যায়, এবং কর্পোরেট সংস্থাগুলো সেই লাভটা থেকে সেখানে ব্যাপারটাকে চালায়। কিন্তু এসইজেড হলে সেখানে ধরুন কাজের কোনো নিয়মকানুন থাকে না, যে আপনি ওই 10টা 6টা চাকরি করবেন। এখন বেসরকারি সংস্থায় যারা চাকরি করে, আমি নিজেও করেছি এক সময়, সেখানে 10টা 6টা চাকরি হয় ওইভাবে। কাজ থাকলে সারা রাত জেগেও মানুষকে কাজ করতে হয়, কেননা পাপি পেটের সওয়াল। আমি যদি কাজ না করে দিই, ক্লায়েন্ট খুশি হবে না, ক্লায়েন্ট খুশি না হলে পয়সা দেবে না, পয়সা না এলে আমার পেমেন্ট আসবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু মমতা ব্যানার্জির ওই মোয়ার তুমি ওইসবের তো কোনো দরকারই নেই। তার উপরে যারা শিল্প করতে আসতেন তাদের কাছে হাত পেতে তোলাবাজি কাটমানি চলে যেত। তো সেই সবের জন্য পশ্চিমবঙ্গে শিল্পই আসছিল না। এখন ভারী শিল্প আনার পরিকল্পনা হয়েছে, অনেক বড় বড় শিল্পপতি আসছেন এবং তারা একদম রীতিমতো কাজ করতে ময়দানে নেমে পড়ছেন, আমরা সেগুলো উদ্বোধনও হতে দেখছি। কিন্তু মুশকিল হচ্ছে এই বড় শিল্পগুলোর উদ্বোধন করে সেগুলোকে একদম কার্যক্ষম করে সেখানে রিক্রুটমেন্ট করতে একটু সময় লাগবে, 2-3-5 বছর লাগবে। কিন্তু ততদিন কি আমার বাংলার ভাই বোনগুলো বাড়িতে বসে থাকবে? সরকারি চাকরি তো সবাইকে দেওয়া সম্ভব নয়, কতজনকে দেবে? 2 লাখ, 4 লাখ, 5 লাখ। তারপরে তো একটা ব্যাপক সংখ্যক বেকার মানুষ এই রাজ্যে থেকে যাবেন। ফলে সেই জায়গা থেকে বেসরকারি শিল্পটা খুব দরকার, এবং এই ছোট শিল্প, মাঝারি শিল্প, এইগুলো কিন্তু আরও বেশি করে দরকার। কেননা এখানে ইনফ্রাস্ট্রাকচারটা তাড়াতাড়ি রেডি করে দেওয়া যাবে, রিক্রুটমেন্টটাও তাড়াতাড়ি শুরু হবে। মানে এই রিক্রুটমেন্ট যখন হবে তখন আস্তে আস্তে এই রিক্রুটমেন্ট হতে হতে বড় শিল্পগুলো তখন ঢুকতে শুরু করবে, আরও ব্যাপক পরিমাণে হবে। এই যে একটা পরিস্থিতি, এই যে একটা পরিকল্পনা করা, এই যে রাজ্যের জন্য ভাবনা, এটা কিন্তু এই সরকারটা প্রতিদিন প্রতিনিয়ত করছে, এবং তার সুফল বাংলা কিন্তু দেখতে পাচ্ছে। এর পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে যে এই রাজ্যে এটিএস এবং এটিএনএস এই দুটোকে তৈরি করে দেওয়া হলো, এবং এদের জন্য পৃথক থানা করা হবে। কি ব্যাপারটা? এটিএস মানে অ্যান্টি টেরোরিজম শব্দটা বুঝতেই পারছেন, অর্থাৎ এই যে জঙ্গি হানাফানার যে ব্যাপারগুলো ছিল সেইগুলোর জন্য এরা তদন্ত করবে। আর এটিএনএস, এন ফর নার্কোটিক্স, মানে সোজা কথায় বিভিন্ন রকম যে মাদকের জিনিসগুলো হয় সেইগুলোর জন্য এগুলো করা হচ্ছে। এবার এইগুলো যে করে দিয়েছেন শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, যে করে দিলাম একটা বেশ হাততালি পাওয়ার মতো ব্যাপার, আর তারপর আর কোনো রকম দায়িত্ব নয়, সেরকম কিন্তু ব্যাপারটা নয়। তিনি এর জন্য আপাতত ডেডিকেটেড 4-5টা জেলা বেছে নিয়েছেন, সেখানে একদম থানা হচ্ছে, এবং সেই থানায় নতুন রিক্রুটমেন্ট হবে, নতুন করে সেখানে স্টাফিংয়ের ব্যবস্থা করা হবে। এরকম নয় যে এই যারা এখনকার থানাতে আছে সেখানেই এমনিতে কম লোক আছে, সেখান থেকে নিয়ে গিয়ে কোনো রকমের গোজামিল দিয়ে ব্যাপারটাকে চালানো হবে না। রাজ্য পুলিশের ডিজির আন্ডারে এটাকে তৈরি করা হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে কেন এটার দরকার হয়ে পড়েছে। দেখুন, এই এটিএস, টেরোরিজম, জঙ্গি, এই যে ব্যাপারগুলো রয়েছে, এটা তো নতুন করে ব্যাখ্যা করার কোনো দরকার নেই। মমতা যখন ক্ষমতায় ছিল তখনই আমরা দেখেছি কত জঙ্গি লুকিয়ে রেখে দিয়েছে মমতা। এবং আমি বারবারই একটা কথা আপনাদের বলি, যেরকম কাশ্মীরে প্রত্যেকটা বাড়ির দরজা নক করে মানুষকে চেক করা হয় যে সেখানে জঙ্গি আছে না মানুষ আছে, সেরকম পশ্চিমবঙ্গও করার সময় এসে গেছে। 15 বছর ধরে কোনো বেড়া করতে দেয়নি ভারত বাংলাদেশের মধ্যে, ফলে বিপুল পরিমাণ ওখান থেকে চলে এসছে। এসআইআরের ফলে অনেকে গেছে, কিন্তু সবাই তো যায়নি, কেননা এখানে ঢোকার পর মমতা এদেরকে জামাই আদর করে কার্ড, ভোটার কার্ড ফার্ড সব কিছু করে দিত। যা ডকুমেন্টস এদের কাছে আছে আমার আপনার কাছে নেই, এবং সব থেকে বড় কথা, এদের 2 জায়গায় 3 জায়গায় করে ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে। এবার যখন এসআইআরটা হয়েছে, মমতা তখনও ক্ষমতায়, যত রকমের বদমাইশি শয়তানি পারে মমতা অভিষেক মিলে করে গেছে তখন। ফলে সবাইকে কিন্তু চিহ্নিত করে এখান থেকে ডিপোর্ট করার মতো ব্যবস্থা হয়নি। ফলে পুরো স্লিপার সেলটা এখানে আছে, এবং এটা কিন্তু জাতীয় সুরক্ষার প্রশ্ন। ফলে এই সব জিনিসের একটা খানা তল্লাশি করার দরকার আছে, বিশেষ করে যেগুলো বর্ডার এলাকা, খুব সেন্সিটিভ এলাকা। একটুতেই সেখানে একদম হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর পরিস্থিতি হয়, মানে হিন্দুদের উপরে অ্যাটাক করানো হয়। মমতার ইশারায় সমস্ত কিছু যে হতো, আর মমতা বলতো ওই শুক্রবারের বাহিনী, শুক্রবার একটু ওদের মাথা গরম হয়ে যায়, সেগুলো সব চিহ্নিত করার সময় এসেছে তো। আর তার উপরে এই যে পাচারের ব্যাপারটা, বিশেষ করে মাদক দ্রব্যের পাচার, এটা তো একটা ভয়ঙ্কর জিনিস। পুরো যুব সমাজটাকে নেশার গ্রাসে ঢুকিয়ে দিচ্ছে। একদিকে চাকরি নেই, ফ্রাস্ট্রেশন আছে, আর অন্যদিকে যেহেতু ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না, হাতের কাছে প্রচুর পরিমাণে এগুলো রয়েছে, চারিদিক থেকে চলছে। সেই সমস্ত কিছু স্টপ করানোর দরকার এসেছে, এবং সরকার কিন্তু সেই জায়গাটায় কাজ করতে শুরু করে দিয়েছে। আর শেষ সবথেকে ভালো সুখবরটা আপনাদের দিয়ে দিই, বিজেপি তাদের সংকল্পপত্রে যেটা বলেছিল যে এই রাজ্যে যুব সাথী প্রকল্প চালু হবে, বা যুবকদের জন্য তারা যাতে নিজেদের স্কিলটাকে আপগ্রেড করতে পারে, মাসিক 3,000 টাকা করে দেওয়া হবে। কেননা এই রাজ্যে প্রচুর শিল্প আসছে, এবং
আমাদের স্কুল কলেজের যে পঠন পাঠন, সেখানে তো বেসিক্যালি ইতিহাসটাকে গুলিয়ে দেওয়া ভুলিয়ে দেওয়ার পড়ানো হয়। সোজা কথায় ইংরেজরা খুব ভালো ছিল, তারা এসেছিল বলে আমাদের দেশের ডেভেলপমেন্ট হয়েছে, আর আমাদের দেশের যারা স্বাধীনতা সংগ্রামী ছিল তাদেরকে জঙ্গি সন্ত্রাসবাদী সব তকমা দিয়ে দেওয়া হয়। এই ইতিহাস তো পড়ানো হয়, আর তো কোনো কিছু করা হয় না। ফলে এই যে নতুন শিল্প আসবে বা বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে, এআই, সেমিকন্ডাক্টর, এই সব জিনিসে, সেই সব প্রথাগত জিনিস কিন্তু আমাদের এখনকার সিলেবাসে নেই। সেটা আপগ্রেডেশন হয়ে ন্যাশনাল এডুকেশন পলিসি এলে সেগুলো সব আসবে। তো যাই হোক, এখানে যখন আমাকে চাকরি পেতে হবে, তাহলে সেইগুলোর জন্য আমাকে নিজেকে আপগ্রেড করতে হবে। তার ফলে এই যে মাসে মাসে 3,000 টাকাটা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু এই যুবক যুবতী সকলকেই, যারা চাকরি করতে চাইছেন ভবিষ্যতে, তারা একটা যেন নিজের স্কিল ডেভেলপ করতে পারেন, যাতে আগামী দিনে যে শিল্পগুলো আসছে সেখানে তারা সহজেই চাকরি পেতে পারেন। সেই কাজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এখানে অন্নপূর্ণা ভাণ্ডার প্রথম দিতে গিয়ে সরকার বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হয়েছে। কোথায় কোথায় অসুবিধাটা হচ্ছে সরকার দেখেছে, বুঝেছে। ফলে এই স্কিমটা পুজোর আগেই চালু হয়ে যাবে এমন একটা সরকারের তরফ থেকে খবর পাওয়া যাচ্ছে। ওয়েলকাম মুভ, কেননা এই সব ক্ষেত্রে কিন্তু টাকাটা দেওয়ার দরকার আছে। কেননা আমাদের যে ভাই বোনরা রয়েছে, আমার বাড়ির ছেলেমেয়েরা রয়েছে, তারা যদি নিজেদের আপগ্রেড করে নিজেদের চাকরির যোগ্য করতে পারে এবং এই রাজ্যে যখন শিল্প আসবে তারা যদি পটাপট চাকরিটা পায়, এই 3,000 টাকার জন্য কিন্তু এদেরকে আর ওয়েট করে থাকতে হবে না। এরা মাস গেলে 30,000 40,000 টাকা রোজগার করতে পারে। এবং সেটা তো আমরা দেখছি, আমাদের যে পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন যেসব দাদা, ভাই, বোন, দিদি, তারা অন্য রাজ্যে গিয়ে ওই জিনিসটা করছেন। এবার পশ্চিমবঙ্গে নিজের বাড়িতে বসে নিজের বাড়িতে খেয়ে সেটা করতে পারবেন। সরকার কিন্তু সেই জায়গাটা তৈরি করে দিচ্ছে। এবং যখন শিল্প আসবে তখন বাইরের রাজ্যের লোক এসে চাকরি না পেয়ে আমাদের রাজ্যের ছেলেমেয়েরাই যাতে চাকরি পায়, তারা যাতে স্কিলটা ডেভেলপ করতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভাবনা চিন্তা করছে। ফলে ফলে একদিকে যেরকম তৃণমূলের সর্বনাশ হচ্ছে, সেদিকে যেরকম খুশি আসছে, অন্যদিকে কিন্তু যে স্বপ্ন দেখে এই রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের জন্য আহ্বান দিয়েছিলাম, সেই স্বপ্নগুলো আস্তে আস্তে কিন্তু সত্যি হচ্ছে। দুয়ে দুয়ে চার করে আলটিমেটলি বাংলার জন্য সবটা কিন্তু পজিটিভই হচ্ছে। আপনাদের কি মনে হয়? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।